হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমাদের সাথে রয়েছে অর্পণ পাড়ুই, অফিসিয়াল চ্যানেলের অর্পণ দা। তো অর্পণ দা, সবার ফার্স্টে বলো কেমন আছো তুমি? থ্যাংক ইউ সো মাচ মৈনাক। খুব ভালো আছি আমি। তুমি কেমন আছো বলো? হ্যাঁ দাদা, আমি ভালো আছি। সবার ফার্স্টে তোমাকে কংগ্রেচুলেশন জানাবো 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য, এবং তুমি বুম্বাদার সাথে রিসেন্টলি ইন্টারভিউ করেছো, সেটার জন্য তোমাকে কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই। তোমাদের সবার ভালোবাসা, আশীর্বাদ, বড়দের আশীর্বাদ এবং ঈশ্বর ভগবানের আশীর্বাদ না থাকলে তো এটা সম্ভব হতো না। তো এটা আমার সমস্ত সাবস্ক্রাইবার্সদেরও আমি অনেক অনেক থ্যাংকস, লাভ মন থেকে প্রাণ থেকে। তো অর্পণ দা, তোমাকে প্রথমে বলবো 1 লাখ সাবস্ক্রাইবার তোমার তো কমপ্লিট হলো। তো সেটা জার্নিটা সম্পর্কে যদি তুমি বলো, ছোট্ট করে যদি তুমি একটু বলো। দেখো ভাই, আমার এটা নিয়ে 4th চ্যানেল আমার। এর আগে কিন্তু আমার ৩ টে চ্যানেল ছিল এবং ৩ টে চ্যানেল বড়, বড় চ্যানেল ছিল। মানে আমি যেহেতু স্পোর্টস নিয়েও এনালাইসিস করতাম, আর স্পোর্টস এর একটা বড় চ্যানেল ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে সেটা হিউজ হয়ে যেত। যদি সেটা আমি রাখতে পারতাম। বাট আনফরচুনেটলি আমারই একটা ভুলের জন্য সেটা ওয়াশ আউট হয়ে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল, ড্যামেজ হয়ে গিয়েছিল চ্যানেলটা। তখন তো অত বুঝতাম না। তখন ১ম মানে YouTube এ এসেছিলাম। মানে লাগাতার ভিডিও বানাতাম। ভালো লাগতো স্পোর্টস নিয়ে আরকি রিভিউ করতাম। আ লাইভ স্ট্রিমিং ও করেছি অনেক স্পোর্টস এর। তারপরে ফিল্ম নিয়ে চ্যানেল ছিল। সেটাও আমার কিছু ভুলের জন্য এবং মনিটাইজ ছিল না চ্যানেলগুলো। তখন ১ম দিকে আমি অতটা মানে পারদর্শী ছিলাম না YouTube এর ক্ষেত্রে। তো নিজস্ব কারণেই নিজের ভুল, এটা আমি কাউকে দোষ দিচ্ছি না এখানে। আমার চ্যানেল নষ্ট হয়েছে। আমি কিন্তু আবার কামব্যাক করেছি। ঠিক আছে? আমার কিছু কাছের মানুষ আছে তাদের জন্য এবং আমার যারা সাবস্ক্রাইবার্স ছিল তারা কোথাও গিয়ে আমায় সেই মোটিভেট করেছে, সাহস জুগিয়েছে, আবার সাবস্ক্রাইব করেছে। অ্যান্ড এরপরে আর আমাকে ঘুরে মানে তাকাতে হয়নি পেছন দিকে। এই চ্যানেলটা ঐজন্য আমি খুব ভালোবাসি চ্যানেলটাকে। আমি চাই না যে এই চ্যানেলটা কখনো নষ্ট হোক। কঠিন ছিল জার্নি, পড়ে গেছি অনেকবার কিন্তু হোঁচট খেয়ে পড়ে গিয়ে থেমে যাইনি। আমি রানিং আবার এগিয়ে গিয়েছি। দ্যাটস তো দাদা, তোমার হাতে সিলভার প্লে বাটন এলো, এটা মানে আমরা যারা ক্রিয়েটার আছি সবার কাছেই কিন্তু স্বপ্ন যে তারা হাতে একটা সিলভার প্লে বাটন যাতে পায়। তো তোমার যখন তুমি সিলভার প্লে বাটনের জন্য মানে হলে, মানে তোমার চ্যানেলটা যখন অ্যাপ্রুভড হলো, তুমি সিলভার প্লে বাটন তোমার হাতে এলো, তখন তোমার অভিজ্ঞতাটা কেমন? দেখো, আমার সত্যি কথা আমি কেঁদে ফেলেছিলাম। আমার চোখে জল এসে গেছিল। কারণ এটা তো আমরা তো কোনো মানে দেখো মৈনাক, আমরা তো কোনো রোস্টার নই বা কোনো কমেডিয়ান নই। ঠিক আছে? যারা কমেডিয়ান, রোস্টার বা যারা ওই টাইপের ভিডিও মানে ডেইলি ভ্লগ করে তাদের ব্যাপারটা হু, হু করে কি হয় জানো তো? সাবস্ক্রাইবার বেড়ে যায়। খুব সুবিধা হয় প্লে বাটন। আমরা যারা মুভি নিয়ে রিভিউ করি মানে একটা খরার টাইমে আমরা মুভি নিয়ে কাজ করছি। এই টাইমে মুভির মার্কেটই নেই কোনো। মুভি তো লোক দেখেই না, আর YouTube এ কারা দেখবে? যারা মুভির সিনে লাভার তারাই তো আমাদের চ্যানেল দেখে বেসিক্যালি। সেই সংখ্যাটা কতটা কম। এবং তার মানে কি স্ট্রাগল টা খুব ছিল এবং তাই জন্য সিলভার প্লে বাটন যখন ফাইনালি আমি পেলাম, ঠিক আছে? আমি বাবাকে নিয়ে আনতে গিয়েছিলাম আমাদের হাউজিং এই কলেজের সামনে এসেছিল। যখন ফোনটা এলো একটা, আ আমি না জাস্ট এবং যেদিনকে এটা করি আরকি, যেদিনকে এলো লেটারটা, আমি পুরোপুরিভাবে মানে অবিশ্বাস্য লেগেছিল। ওই ফিলিংটা না মানে বলে বোঝানো যাবে না। এতদিনের খাটনি, পরিশ্রম, ওই একটা সাকসেস এর ভেতরেই সব মানে চোখের জলটা হয়তো লুকিয়ে ছিল। তো খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল। ওটা প্রকাশ করা যাবে না। আর তুমি রিসেন্টলি বুম্বাদার সাথে দেখা করেছো, তার সাথে তুমি এর আগেও দেখা করেছিলে তুমি বুম্বাদার সাথে, তো প্রথমবার তুমি বুম্বাদার সাথে ইন্টারভিউ করতে পারলে। তো বুম্বাদার সাথে যখন ইন্টারভিউটা করলে, তার এক্সপিরিয়েন্সটা কেমন? প্রথমত আমার খুব জ্বর ছিল। বুমবাদার সাথে যেদিনকে ইন্টারভিউটা ছিল। প্রথমত এরকম এই অপরচুনিটি গুলো তো মিস করা যায় না। আমার প্রচন্ড জ্বর ছিল। আমাকে আমার মা বলল যে, "দেখ যতই জ্বর থাক, তুই প্যারাসিটামল খেয়ে তুই বুম্বাদার বাড়িতে যাই ইন্টারভিউটা নে। এটা তোর লাইফ এর একটা মানে হয় না একেকটা স্টেজ থাকে যে কিছু বিগ অপরচুনিটি মিস করা অ্যাচিভমেন্ট তোমার যাবে না।" এটা। বিগেস্ট অ্যাচিভমেন্ট আমার লাইফে। অ্যাচিভমেন্ট। মানে তোমরা জানো যে আমার ইন্সপিরেশন প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জির প্রত্যেকটা জিনিস দেখে আমি বড় হয়েছি, শিখছি। হ্যাঁ, হতে পারি অনেকটা ছোট। হতে পারি তোমাদের একটু বড়। মনে তোমাদের এইজের থেকে আমি সামান্য বড়। বাট আমি তো সেই বিশাল কিছু 90s এর যুগের পুরোনো দিনের ছেলে নই। ঠিক আছে? তো সেইরকম ভাবে কিন্তু ছোটবেলা থেকে চোখ ফোটার পর থেকে কিন্তু ওই টেলিভিশনে বুম্বাদার ছবিই দেখে বড় হয়েছি।
ঠিক আছে, তারপরে তো আস্তে আস্তে জিদ্দা দেবদা এসছে, কিন্তু জিদ্দা দেবদার ছবি টিভিতে টেলিভিশনে তখন অতটাও দিত না, কারণ যেহেতু তাদের ছবির সংখ্যা কম ছিল তখন, একটা দুটো করে ছবি। কিন্তু রেগুলার প্রত্যেকটা চ্যানেলে না প্রসেন চ্যাটার্জির মানে সিনেমা হতই হতো। প্রত্যেকটা চ্যানেলে। তখন সেই ইটিভি বাংলা, ঠিক আছে? জি বাংলা ছিল না, আলফা বাংলা ছিল ওটা প্রবাবলি। এবং সঙ্গীত বাংলা, ধুম মিউজিক তখন আস্তে, আস্তে উঠছে। আমাদের ছোটবেলায় সঙ্গীত বাংলা তখন উঠছে। কিন্তু ডিডি বাংলা টাংলা এগুলোতে মানে হতো আরকি। তো বুম্বাদার সাথে ইন্টারভিউ ঝড় অবস্থায় গেছি, এবং যখন দাদা আমার গায়ে হাত দিল, মাথায় যখন হাতটা বুলিয়ে দিল বুম্বাদা, যে "তোর তো গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে।" তখন ইন্টারভিউ শুরু হয়নি, তার আগের মুহূর্ত। ঠিক আছে? যখন ওই মাথায় দাদা হাতটা দিল আমার, তখন না জ্বর-টর সব চলে গেছে আমার। যে খুব নার্ভাস ছিলাম, কাঁপছিলাম। কারণ ওরকম মানুষ একজন, মানে রাজার মতো, রাজা ইনফ্যাক্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো মানে কেন তাকে গড অফ টলিউড বলা হয়, টলিউডের ভগবান বলা হয়, বাংলা ছবির ভগবান। মানে আমি সত্যি বলছি, সামনাসামনি দেখা, সামান্য মিট সেটা আলাদা বিষয়। কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউ করা এতক্ষণ ২০ মিনিট ধরে, ইটস আ মানে জাস্ট অবিশ্বাস্য একটা মানে ঘটনা। আমার লাইফের one of the best moments, সেরা মোমেন্ট, thanks God and thanks to my all viewers, subscribers, all. তো দাদা, এবার যে তোমাকে জিজ্ঞাসা করি দেবী চৌধুরানী সিনেমাটাকে নিয়ে, তো দেবী চৌধুরানীর সাথে তুমি জানো রঘু ডাকাত এবং রক্তবীজ 2 দুটো ছবি রিলিজ করেছে, এবং এই দুটো ছবির থেকে কিন্তু দেবী চৌধুরানী মানে অ্যাজ আ কন্টেন্ট আমি বলবো বেস্ট হয়েছে। মানে আমি রিভিউতে এই কথাটা বলেছি, মানে দুর্গাপূজায় আমি যে 3টে ছবি দেখলাম তার মধ্যে আমার দেবী চৌধুরানী ভালো লেগেছে, কিন্তু ছবিটা যেহেতু দুর্গাপুজোতে এলো অনেকটা শো কম পেল, এবং ইভেন এখনো পর্যন্ত তুমি দেখো কান্তারা 2 রিলিজ করেছে, বুম্বাদার সাথে কিন্তু শো বাড়ানো হচ্ছে না। এটা নিয়ে তুমি কি বলবে? দেখো, প্রথম কথা হচ্ছে এই নিয়মটা, এই যেটা ঘটছে বুম্বাদার যে বুম্বাদার ছবি বলে বলছি না আমি। দেবী চৌধুরানী একটা নতুন প্রযোজনা সংস্থার ছবি। বাংলা ইন্ডাস্ট্রিতে যারা সারভাইভ করে এত বছর ধরে প্রোডিউসার হয়েছে বড়, বড়, ধরো এসডিএফ, এসকে মুভিজ, সুরিন্দার ফিল্মস, তারা একদিনে এত বড় হয়নি। তারাও প্রথম দিকে কিন্তু শো পেত না। আস্তে, আস্তে করে স্টারডাম, ব্র্যান্ড ভ্যালু পড়ে থাকতে, থাকতে, থাকতে মানে আস্তে, আস্তে তারা বড় হয়েছে। এবার শো যদি বেশি দেয়া হয় তবেই একটা প্রোডিউসার বড় হতে পারে। শো যদি কম থাকে তাহলে কি হচ্ছে? তাদেরও তো ব্যবসাটা কম হচ্ছে। তাহলে একটা নতুন প্রযোজক কিন্তু বড় হতে পারছে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার আমার মতে, যে যখন ওই চুক্তিটা হয়েছিল যে প্রত্যেকটা বাংলা ছবিকে সমানভাবে শো দেয়া হবে, প্রাইম টাইম শো দেয়া হবে অন্তত ফার্স্ট উইকের জন্য। তারপরে দেখে অডিয়েন্স কি চাইছে, দেন আমরা চেঞ্জ করতেই পারি। যার যে ছবির বেশি ডিমান্ড থাকবে সেই ছবিকে সেপারেটেড ভাবে বেশি শো দেয়া হোক। নরমাল ব্যাপার, এটা কোনো কারোর আপত্তি থাকতো না। কিন্তু প্রথম থেকেই যেটা হয়েছে, একটা দেবী চৌধুরানী ছবি যেহেতু নতুন প্রযোজনা সংস্থা, পলিটিক্স এর শিকার হয়েছে। এখন যদি বুম্বাদা চাইতেন দেবী চৌধুরানীর সবচেয়ে বেশি শো থাকবে, প্রাইম টাইমে শো থাকবে, তাহলে আবার প্রসেনজিতের দিকে আঙুল ছোড়া হবে যে, "ও আপনি নিজেই ইন্ডাস্ট্রি, নিজেই রুল করছেন। আর নিজেই কি সর্বেসর্বা নিজে।" বুম্বাদা কিন্তু ওটা করেননি। বুম্বাদা চাইলে করতে পারতেন। কারণ ১ম দিকে যে হলটা ছিল সেটা বুম্বাদার জন্যই বেড়েছে। আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি, তুমিও ইনফেক্ট ভিডিও করেছো ভাই। যে হঠাৎ করে রাত্রিবেলা দেখছি বুম্বাদা পোস্ট করে দিয়েছে যে এতগুলো হল। ওটা কিন্তু বুম্বাদা ছাড়া হতও না। বুম্বাদার জায়গায় ওই নতুন প্রোডাকশন হাউসে যদি অন্য কোনো অ্যাক্টর থাকতেন ভবানী পাঠকের চরিত্রে, চলতো না ছবিটা। ওয়াশ আউট হয়ে যেত। ফার্স্ট উইকেও চলতো না। কারণ শ্রাবন্তী চ্যাটার্জির, আমি honestly বলি, আমি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে রেসপেক্ট রেখেই বলছি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কি সেই হিউজ ফ্যানডমটা বা মানে স্টারডামটা কি রয়েছে? নিশ্চয়ই নেই। আমি যদি কম্পেয়ার করি দেবদার তুলনায়, দেবদার রঘু ডাকাত এসছে। দেবদার এই টাইমে দাঁড়িয়ে হিউজ স্টারডাম রয়েছে। এটা তো স্বীকার করতে হবে। আজকের জেনারেশন দেবদার ফ্যান, ফ্যামিলি অডিয়েন্সও দেবদার ফ্যান। সব আমি জানি প্রজাপতি, টনিক-ফনিক মানে প্রচুর সংখ্যায় দেখেছে মধ্যবিত্ত যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারাও ভালোবাসছে। ঠিক আছে? সেক্ষেত্রে দাঁড়িয়ে রক্তবীজ 2 আবার অঙ্কুশ রয়েছে, ইয়াংদের হার্টথ্রব রয়েছে, আবির চ্যাটার্জি রয়েছে। এই জেনারেশনের একটা আশুতোষ কলেজ, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের মানে ক্রাশ যাকে বলে আবির চ্যাটার্জি। তো শিবপ্রসাদ নন্দিতাদের তো এমনিতেই ব্র্যান্ড ভ্যালু রয়েছে। উইন্ডোজের এমনি একটা সেপারেটেড ফ্যান বেস রয়েছে। ঠিক আছে? তো ভিক্টর ব্যানার্জির মতো লেজেন্ডারি আইকন রয়েছে সেখানে। তো তাদের তো সিনেমা এমনি হল দিতে হবে। তাদের চাহিদা থাকে। প্রত্যেকটা বছর সেই বিশ্বাসযোগ্যতাটা তারা অর্জন করতে পেরেছে উইন্ডোজ। সেখানে দাঁড়িয়েও কোনো নেই। রঘু ডাকাত আর রক্তবীজ প্রচুর শো পাবে এটা জানা কথা। এখানে কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তিটার জায়গা হচ্ছে, তোমরা যদি সামান্য পরিমাণেও জায়গা না ছাড়ো অন্য ছবিকে, তাহলে কি করে হবে? ঠিক আছে? একটা ইস্যু হয়েছিল মনে আছে? অনেকে বলছিল যে কেন দুর্গাপূজায় রিলিজ করা হলো? তুমিও যে কোয়েশ্চেনটা করলে যে অন্য টাইমে রিলিজ হয়ে হয়তো এটা হতো না এই ব্যাপারটা।
আরে অন্য টাইমে কিভাবে করবে এই সিনেমাটা? একেকটা সিনেমার পোস্ট প্রোডাকশনের পরে অনেক কিছু প্রসেসিং থাকে। পুজোতে তুমি দেখবে যদি একটা ছবিকে শো নাও দেয়া হয়, একটা ছবির হাইপ নাও থাকে, সেই ছবিও ভালো বিজনেস করে বেরিয়ে যায়। পুজোর টাইমটায় বাঙালি যায় সিনেমা দেখতে। দিওয়ালির টাইমে যেটা অনেকে বলছে, দিওয়ালির উইন্ডো তো ফাঁকা আছে। ফাঁকা মাঠে গোল দিতে পারত। কোনদিন পারত না ফাঁকা মাঠে গোল দিতে। পুজোর সময় মানুষের অনেক শপিং থাকে, মার্কেটিং থাকে, সিনেমা দেখে, সব টাকা খরচা হয়ে যায়। দুর্গাপুজোর পরেই দিওয়ালি, মানুষের পকেটে টাকা থাকবে না। সে কি করে সিনেমা দেখতে যাবে? খালি উইন্ডো থাকা মানেই যে সিনেমা দেখতে লোক যাবে সেটা কথা না। মানুষের অর্থনৈতিক অবস্থা এখন কিন্তু সেটাও দেখতে হবে। টিকিটের দাম বুম্বাদাদের ১ম দিকে ৳৪ আনা ৳১ টিকিট ছিল। আর এখন টিকিটের সংখ্যা আমরা ৳১৫০ উপরে নিচে কি টিকিট পাই? আর আইনক্সে তুমি জানো যে তোমাদের মোহনমল, বহরমপুর, মুর্শিদাবাদের মনে আইনক্সে যতটা সম্ভব আরো বেশি টিকিটের দাম। তো মানুষের তো পকেট ফ্রেন্ডলিও হতে হবে টিকিটের দামটা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি যে এটা রাইট ডিসিশন পুজোতে রিলিজ করা। এবং যেটুকানি শো পেয়েছে আমি মনে করি যথেষ্ট ভালো বিজনেসই দিয়েছে। এখানে আমি কাউকে মানে কাঠগড়ায় দাঁড় করাবো না। একটা নতুন ছবি, নতুন প্রযোজনা সংস্থার ছবি, মিস্টার ইন্ডাস্ট্রি রয়েছে, ভালো অভিনয় হয়েছে, একটা বড় সংখ্যক লোকের ভালো লেগেছে, সমস্ত পজিটিভ রিভিউ এসছে। এর থেকে বেশি আর আমরা চাই না। কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন আর বক্স অফিসের জন্য লড়াই করে না বাচ্চাদের মতো। ওটা একটা টাইমে 90s এ করত। সবাইকে হারিয়েও দিয়েছিল, গুড়িয়ে দিয়েছিল। তখন কম্পিটিশনের মার্কেট আরো বেশি ছিল। প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, ভিক্টর ব্যানার্জি, জয় ব্যানার্জি, লোকেশ অনেক ছিল তখন। এখন তো কম্পিটিশন নেই। জিদ্দা তো মার্কেটে নেই প্রায়। জিদ্দা বছরে ১ বার কি ২ বছরে ১ বার আসে। দেবদা এখন পুরো চালিয়ে খেলছে কারণ ময়দান ফাঁকা। ময়দানে তো কেউ নেই তোমার কম্পিটিটর। প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাড্রেস থেকে বেরিয়ে গেছে। না হলে ময়ূরাক্ষীর মতো ছবি করে না, মনের মানুষ, জাতির স্তরের মতো ছবি করে না, শেষ পাতার মতো ছবি করে না। কিছু ছবি ডকুমেন্টারি হিসেবে যেন থেকে যায়। আমরা যেন পরবর্তীকালে আলোচনা করতে পারি যে এইরকম একটা কাজ বুম্বাদা করে গিয়েছিলেন। দ্যাটস ইট। এটা কোনো ব্যাপার না। দেবী চৌধুরানী ভালো ছবি হয়েছে, মানুষ দেখছে। ইটস অল। তো অর্পণ দা, তোমাকে একটা কথা বলি, তুমি নিশ্চয়ই কলকাতা টিভিতে দেয়া বুম্বাদার একটা ইন্টারভিউ দেখেছো, যেখানে বুম্বাদা ক্লিয়ারলি বলছে যে এরকম চলতে থাকলে মানে একে অপরকে কাদা ছোড়াছুড়ি, আমি বলেই দিচ্ছি ভিডিওতে, মানে দেব ফ্যান্স আর উইন্ডোজ এর মধ্যে যে রঘু ডাকাত ভার্সেস রক্তবৃষ্টিতে যে কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, এরকম চলতে থাকলে বুম্বাদাই বলছে যে আমি আর টলিউডে কাজ করব না। তো এটা নিয়ে তোমার কি মতামত? তুমি একটা কথা ভাবো, একটা মানুষ কতটা আঘাত পেলে এই কথাটা বলতে পারে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো মানুষ যে বাংলা ইন্ডাস্ট্রিকে নিজের নিজের পরিবার ভাবে। বাংলা ইন্ডাস্ট্রিটা তারই, সবার না বাংলা ইন্ডাস্ট্রিটা। সবাই কাজ করতে আসে বাংলা ছবিতে। কাজ করে, টাকা কামায়, বাড়ি চলে যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওটা করে না। কাজ দেয় সবাইকে, লঞ্চ করে সবাইকে। সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইমোশনের জায়গাটা কিন্তু সবার থেকে আলাদা। এবারে বিষয়টা হচ্ছে এই যে কাদা ছোড়াছুড়ি নোংরামিটা যেটা চলছে, আচ্ছা এটা কি নতুন কিছু? আমি মনে করি না। এটা সর্বক্ষেত্রেই হয়েছে, সবকালই হয়েছে। কিন্তু এইবারেরটা একটু বেশি বাড়াবাড়ি। যেমন রক্তবীরের সময় হয়েছিল। তোমরা যদি লক্ষ্য করে দেখো বা বহুরূপের সময়, মানে বহুরূপী আরকি। তো উইন্ডোজের কি হচ্ছে ব্যাপারটা? উইন্ডোজ তো আর এসবিএফ এর মতো অত পুরনো সংস্থা নয়, প্রোডাকশন হাউস। ব্যাপারটা হচ্ছে দুটো প্রোডাকশন হাউসের মধ্যে বেসিক্যালি লড়াই। উইন্ডোজ প্রোডাকশন হাউস আর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। দুটো প্রায় প্রায় বলতে পারি সমসাময়িক কালেই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এবং দুজনারই, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এ তো দেবদাই নায়ক। এরকম একটা ব্যাপার। খুব কম ছবি রয়েছে যেখানে দেবদা নায়ক না। রুক্মিণীর যে ছবিটা ছিল বিনোদিনী, আই থিংক। তো যাই হোক, উইন্ডোজ এর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এবারে দেখো ব্যাপারটা, এই যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এই যে টিকিট-ফিকিট নিয়ে মানে তোমরা তো জানো বিষয়গুলো। আমার নিজেরই হাসি পাচ্ছিল। যে এইগুলো বলা মানে কি জানো তো? ইন্ডাস্ট্রির মান-সম্মানটা ধুলোয় মিশিয়ে যাওয়া। তুমি আরেকজনের বিরুদ্ধে যখন আঙুল তুলছো, কিংবা এই যে মাফিয়া কাটের ব্যাপারটা, আচ্ছা তুমি একটা কথা বলো। মাফিয়া কাটের এই যে ব্যাপারটা, যেটা আরকি জিনিয়াদি যেটা লিখেছিল, ওটা তো কারোর নাম মেনশন করে লেখেননি উনি। তাহলে গায়ে পেতে নেওয়ার মানেটা কি? ইচ্ছা করে তাহলে কি গায়ে পেতে নেওয়া হচ্ছে? উনি বলতেই পারেন, এটা একটা স্ট্র্যাটেজি। এই যে বুম্বাদা সেই যেটা বলেছিল আরকি যে, "হোয়াই ডু ইউ নিড টু টকিং বেঙ্গলি?" আরে মালিক ছবিতে বুম্বাদার ওরকমই ক্যারেক্টার আছে। একজন বাঙালি মানে পুলিশ অফিসারের ক্যারেক্টার। তো এইগুলো না কিছু, কিছু স্ট্র্যাটেজি থাকে। কোথায় কি বলতে হবে একটা পিনিক করে দিলাম, একটা কন্ট্রোভার্সিয়াল একটা কিছু আ টিপ্পনী দিয়ে দিলাম। ঋত্বিক চক্রবর্তীও মাঝে, মাঝে করে থাকে। দেখবে তুমি। তো এটা নিয়ে যে এরম কিছু হবে, আখেরে কিন্তু রক্তবৃষ্টিরই লাভ হয়েছে। এটা নিয়ে বহুত হাইপ হয়ে গেছে। রক্তবৃষ্টি তো আর মানে
আমাদের রঘু ডাকাতের মতো হিউজ লেভেলের প্রমোশন করেনি, মোটামুটি প্রমোশন করেনি, ওই রকম বড় কিন্তু বেঙ্গল ট্যুর করেনি। দেবী চৌধুরানীর ক্ষেত্রেও তাই। সুতরাং কেন যে এইভাবে বাজেভাবে কাদা ছোড়াছুড়ি করছে এরা? রঘু ডাকাত দেব ফ্যান্স ভার্সেস উইন্ডোজ এর রক্তবীজের ফ্যান। উইন্ডোজ প্রোডাকশন হাউসের একটা নাম আছে, উইন্ডোজ প্রোডাকশন হাউস, তাকে ব্যঙ্গ করে জানলা বলা হচ্ছে, জানলা প্রোডাকশন হাউস। আমি এই জিনিসগুলো ভালোবাসি না একদম। বিশ্বাস করো, আমি এই জিনিসগুলো একদম দ্বিমত। তো এটাই বুম্বাদা খুব রাগ, মানে অভিমান, রাগ না, অভিমান থেকে কথাটা বলেছে যে এইরকম যদি ইন্ডাস্ট্রির মান সম্মান নিয়ে টানাটানি হয়, তাহলে তিনি একজন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র হয়ে কিভাবে ইন্ডাস্ট্রিতে থাকবেন? এখন তো তার কথাও কেউ শুনবে না। বুম্বাদা ইন্টারভিউতে একটা কথা বলেছিল মৈনাক, তুমি নিশ্চয়ই শুনেছো, যে একটি সময়ের পরে না, যখন ছেলেরা বড় হয়ে যায়, দেবদারা তো বুম্বাদার সন্তানের মতোই ধরতে গেলে, ভাই সন্তান অনেকটাই ছোট। একটা সময়ের পর যখন তুমি বোঝাবে কাউকে, সে তখন তোমার উপর থেকে যাবে, ভাববে যে তুমি বোঝাচ্ছ না, তুমি জ্ঞান দিচ্ছ। যদি একটা সেখানে ছোট বড় কথা বলে দেয় না প্রসেনজিৎকে দেব, তখন ওই আঘাতটা বুম্বাদা আর নিতে পারবেন না। এটা খুব ইম্পোর্টেন্ট আমাদেরও। যখন আমরা মানে আমরা বাবাদের সাথে যখন আমাদের কনভারসেশন হয়, যদি আমরা একটা ছোট বড় কথা বলি, বাবাদেরও তো খারাপ লাগে। ওই আঘাতটা আমরা কিন্তু পরবর্তীকালে রিয়ালাইজ করি যে এটা মা-বাবাকে হয়তো এই কথাটা না বললেও পারতাম। মাথা গরমের চোটে হয়তো বলে ফেলেছি। তো এই ভেতর থেকে বলেছে বুম্বাদা কথাটা। আমি একদম মানে এগ্রি। এইরকম চলতে থাকলে কি করে কাজ করতে পারে একজন এত বড় লেজেন্ড? তো কিছু বলার নেই, জাস্ট খুবই হতাশ। এইরকম কাদা ছড়াছড়িটা বন্ধ হওয়া দরকার। একদম দাদা, আমিও তোমার সাথে একমত যে ইন্ডাস্ট্রিতে সবার কাজ করা উচিত, কিন্তু কাদা ছোড়াছুড়িটা মানে বন্ধ হওয়া দরকার। তো একদম। এর পরবর্তী দাদা তোমাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, একটা আপডেট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি তোমার শিবুদা অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশন হাউসের সাথে কাজ করবে, সেটা একটা অ্যাকশন ছবি। তো এই ছবিটা কি হবে, বা এই ছবিটা নিয়ে তোমার কাছে কি আপডেট আছে? দেখো, আমি যেটা ইনসাইডেড আপডেট পেয়েছি, এটা কিন্তু স্ক্রিপ্ট অনেকদিন ধরেই লেখা চলছে। কিন্তু প্রপার স্ক্রিপ্ট ছাড়া শিবুদাও বুম্বাদাকে স্ক্রিপ্ট দেবেন না, সাইন করানোর কথা বলবেন না। যখন একটা স্ক্রিপ্ট পুরোটা, কারণ একটা স্ক্রিপ্ট লিখলেই তো হলো না, সেটা ডেভেলপের ব্যাপার আছে, ডায়ালগ চেঞ্জেস এর ব্যাপার আছে, অনেক কিছু আর নতুন কিছু ইনপুট করার ব্যাপার আছে। যখন কাস্টিং এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটা থাকবে, তখনই তোমার স্ক্রিপ্ট অটোমেটিক চেঞ্জ করতে বাধ্য হবে তুমি। প্রথমে তো একটা প্রাথমিক স্ক্রিপ্ট থাকে, যারা স্ক্রিপ্ট লেখে, সেটা পরবর্তীকালে ডেভেলপ হয়। যখন দেখা যায় সেই নায়কটা সাইন করলো না, তখন আবার স্ক্রিপ্টে চেঞ্জ হয় যে অন্য নায়ক থাকলে তার দ্বারা এই স্ক্রিপ্টে মানাবে না, এই ডায়লগটা এই হিরোর মুখে মানাবে না, একটা মানানসইয়ের ব্যাপার আছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ক্রিপ্ট লেখা মানে কি, তার ওয়েট থাকতে হবে, সেই গল্পের কিছু ভেতরে থাকতে হবে, নাহলে তুমি ওই মানুষটাকে দিয়ে সাইনও তো করাতে পারবে না। এবং শিবুদার সাথে বুম্বাদার সম্পর্ক খুবই ভালো। মানে কি বলবো, খুবই ভালো, আমি নিজের চোখে সেটা দেখেছি। ঠিক আছে? তো বিভিন্ন প্রিমিয়ারে আসে, তোমরা নিজেরাও জানো, বুম্বাদার আমন্ত্রণে শিবুদাও আসে, শিবুদার উইন্ডোজের যেকোনো ছবির প্রিমিয়ারে বুম্বাদাও আসে। পারিবারিক একটা রিলেশন রয়েছে। শিবুদার যেকোনো মানে খারাপ সিচুয়েশন এ বুম্বাদাকে পাশে পায়। বুম্বাদার বাড়িতে চলে আসে। সেখানে ওটা হয়ে যায়। যেমন আমরা YouTube রিভিউয়ার, আমাদেরও তো একটা ফ্যামিলি হয়ে গেছে, তাই না ভাই? তো এইরকম ইন্ডাস্ট্রিতেও এই জিনিসটা না, শিবুদা, জিদ্দা, বুম্বাদা এরা এই জিনিসটা বজায় রাখে খুব ভালোভাবে। কোনদিন তুমি দেখবে না যে একে অপরের কাদা ছুড়াছুড়ি করেছে। এদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো। ফ্যান্সরা যে কেন এই জিনিসটা করে আমি বুঝে পাই না। এবং যদি উইন্ডোজ প্রাক্তনের পরে আফটার প্রাক্তন যদি বুম্বাদাকে দিয়ে একটা অ্যাকশন ফিল্ম করে, তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কারণ মেইনস্ট্রিম সিনেমায় কিন্তু শিবপ্রসাদ নন্দিতাদি ফিরেছেন। আগে ফ্যামিলি ড্রামা করতো, আগের ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু এখন ফুল ফ্লেজে কিন্তু পুরো অ্যাকশন সিনেমায় তোমরা দেখেছো আবির চ্যাটার্জিকে কিভাবে ইউজ করছে। আগে আবিরকে আমরা ভাবতাম আর্ট ফিল্মের অ্যাক্টর, একজন মানে শুধুমাত্র ওই গোয়েন্দা ভিত্তিক সিনেমা করে ব্যোমকেশ টাইপের ক্যারেক্টার, কিন্তু তাকে কিভাবে এনেছে শিবু নন্দিতাদি, আউটস্ট্যান্ডিং। যদি প্রসেনজিৎকে নিয়ে সত্যিই সিনেমা বানায়, এবং সিনেমা ২ বছরের মধ্যে আসবে, আই থিংক, আমি যেটা শুনছি খুব তাড়াতাড়ি আসবে। যদি হয়, ফাটিয়ে মানে বিজনেস করবে এই সিনেমাটা, এবং হলও পাবে। উইন্ডোজ প্রোডাকশন বড় প্রোডাকশন, নাম করা, এখানে কোনো সমস্যা হবে না আরকি। আমি চাই যে হোক একটা কিছু। দেখা যাক কি হয়, লেটস সি। তো অর্পণ দা, তুমি জানো নর্থ বেঙ্গলে বন্যা হয়েছে রিসেন্টলি এবং ওখানকার পরিস্থিতি ভীষণ খারাপ। তো বুম্বাদা সেটা নিয়ে দেখবে, আমি একটা ভিডিও করেছি, ফেসবুকে পোস্ট করেছিল বুম্বাদা, এবং তাকে কমেন্ট বক্সে অনেক মানুষ, অনেক পলিটিক্যাল পার্টি টেনে অ্যাটাক করা হয়, মানে
বুম্বাদাকে, এবং সেইটা নিয়ে তুমি কি বলতে চাও? মানে এই ধরনের মানে কিছু অশিক্ষিত পাবলিক যারা বুম্বাদাকে মানে এরকম ভাবে অ্যাটাক করছে, সেটা নিয়ে কি বলবে? দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও ভাই। দেখা যাচ্ছে তো ভাই? হ্যাঁ, নর্থ বেঙ্গলের যে ব্যাপারটা দেখো, প্রথম কথা হচ্ছে নর্থ বেঙ্গলে যেটা ঘটেছে এটা তো কারোর হাতে নেই। প্রকৃতির মাধ্যমে এটা ঘটেছে। এবারে সিনেমাটিস্ট যারা আর্টিস্ট, তারা তো সরকার নয়, তারা তো গভর্নমেন্ট নয়। তাদের যতটুকু করণীয় তারা নিশ্চয়ই করবে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে একত্রিত করেছে। গোটা ইন্ডাস্ট্রি তার পাশে এসে দাঁড়িয়েছে। বুম্বাদা নিজে সবাইকে চিঠি পাঠিয়ে জিনিসটাকে বলেছেন যে, "দেখ, সবাই মিলে যদি আমরা কিছু, কিছু করে নিজের সামর্থ্য মতো হেল্প করতে পারি, সেটা আখেরে তো ওদেরই কিছুটা হলেও হেল্প হবে।" তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলব, এটা মানে দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে কিন্তু। যেকোনো মন্দার সময় বা যেকোনো আ খারাপ সময়ে সেটা মহানায়ক উত্তম কুমারও কিন্তু মানে পাশে ছিল একটা টাইমে। ১৯৭৪ এর দিকে প্রবাবলি। তো এইরকম একটা মন্বন্তর বলব না ঠিক, এরকম একটা বিপর্যয়ে যদি সবাই না পাশে থাকি, তাহলে তো এটা হতে পারে না। এবং এই যে কাদা ছড়াছড়িটা হচ্ছে, দেখো ওরা বলতে চাইছে যে আপনারা আম তাহলে নাচন-কোদন কেন করছেন? কেন আপনারা মমতা ব্যানার্জির ডাকে আ ওই সেরেমনিতে যাবেন, কার্নিভালে যাবেন? ওদের একটা ক্ষোভ থেকে ওরা বলছে। ওদের জায়গা থেকে ওরা ঠিক। মান অভিমান থাকবেই এগুলো। কিন্তু এদের তো এটা লাইফ। আর্টিস্টদের আর কি করার আছে? কেউ যদি নিমন্ত্রণ করে, আমি যদি মৈনাককে আমার বিয়েতে ডাকি, মৈনাক কি আসবে না? ধরো একটা বৃষ্টি হচ্ছে, ঝড়-ঝাপটা হচ্ছে, একটা খারাপ পরিস্থিতি অন্য রাজ্যে যদি ঘটে যায়, তাহলে কি মৈনাক কলকাতায় আসবে না? সেটা নিয়ে তো মৈনাকের দুঃখও থাকবে মনে। কিন্তু মৈনাক চাইবে অর্পণ দা ইনভাইট করেছে, আমি যাব না। মৈনাক যদি এখন আসে, তাহলে কি মৈনাকের দোষ যে ওইখানে বিপর্যয় হয়েছে, মৈনাক কেন এখানে অর্পণদার বাড়িতে এসছে? এটা মানে ক্ষোভ থেকে, অভিমান থেকে, তাহলে মানে এর থেকে বোঝা যায় যে ওরা অনেকটা কষ্টে রয়েছে। কিন্তু সেই কষ্টটা তো প্রাকৃতিক এতে হয়েছে। এটা আশা করছি মিটে যাবে। খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক হয়ে যাবে। কারণ আমাদের সরকার পাশে আছে তাদের। ইন্ডাস্ট্রিও পাশে আছে। কারণ উত্তরবঙ্গের অনেক লোকেরাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বাংলা ছবি দেখে। তাদেরকে ওইভাবে তো দোষও দেয়া যায় না। কিন্তু এই যে সেলিব্রিটিদের বুম্বাদাদের দিকে আঙুল তুলে যেভাবে গালিগালাজ করা হচ্ছে, কমেন্ট করা হচ্ছে, আমি এইগুলোর বিপক্ষে। যে অতটাও ওরা ডিজার্ভ করে না। তারা তো চেষ্টা করছে যা করার। ত্রাণ কার্য পাঠিয়েছেন বুম্বাদা, ঠিক আছে? দেবদা দেখলাম আ ত্রাণ কার্য পাঠিয়েছেন। বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম। তো এটাই তো হওয়া উচিত। তাই না? তো আমি মনে করি যে এইটা করলে তো সমাধান হবে না। বিপর্যয় তো থেমে যাবে না। যদি আমি দুটো আর্টিস্টকে গালাগালি করি, তাহলে কি বিপর্যয়টা ঠিক হয়ে যাবে? নাকি যারা প্রাণ হারিয়েছে তারা প্রাণ ফিরে পাবে? সেটা তো হবে না। সুতরাং আমি হাত জোড় করে প্রত্যেককেই উত্তরবঙ্গের লোকেদের রিকোয়েস্ট করছি যে, ওনারা শিল্পী, ওদেরকে গালিগালাজ করে কোনো মানে করা উচিত নয়। আমি চাই এবং আমরা প্রত্যেকে চাই উত্তরবঙ্গের লোকেরা খুব ভালো থাকুক। তারা খুব ভালো মানুষও, হ্যাঁ? খুব ভালো মানুষ, তারা ভালো মনের মানুষ, এবং এগিয়ে চলুক। আবার স্বাভাবিক ভাবে যেন জীবনযাপন তাদের শুরু হয়। এটাই বলব। তো অর্পণ দা, কালকে একটা বুম্বাদার নতুন ছবির আমরা পোস্টার পেয়েছি, সেটা কেমন লাগলো বলো? কলকাতা কোম্পানি। না, মইনাক ১ম এই বলে রাখি, এটা কোনো নতুন পোস্টার নয় ফার্স্ট অফ অল। ঠিক আছে? এটা বহু বছর আগের একটা পুরনো পোস্টার। বহু বছর মানে বহু বছর। এবার বুঝে দেখো, অনেক বছর আগের এটা। তো তখন এনআইডিএস প্রোডাকশন মানে ক্রিয়েশন, যেটা বুম্বাদার যেটা প্রোডাকশন হাউস রয়েছে, সেখান থেকে ১৫ খানা, কমপক্ষে ১৫ খানা ছবি আসার কথা ছিল। নতুন পরিচালকদের নিয়ে, এবং সেখানে কিছু ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করার কথা ছিল। সেখানে মূলত তোমার কলকাতা কোম্পানি ছিল, দাস দা বলে একটা ছবি ছিল, গুপি গাইন বাঘা বাইনের একটা ছবি ছিল। এরকম অনেক পুরো মানে ভালো, ভালো কিছু ছবি নতুন কনটেন্ট এ নতুন পরিচালকদের সুযোগ দিয়ে সেটা করার চিন্তা ভাবনা ছিল। এটা অনেক বছর আগে। সেটা কোন কারণে হয়ে ওঠেনি। অনেক কিছু সেটা কারণ ছিল সেই টাইমটায়। প্যান্ডেমিক এর একটা সিচুয়েশন হয়ে গেছিল মাঝখানে, লকডাউন এর একটা ব্যাপার হয়ে গেছিল। অনেক কিছু ঘটনার ভিত্তির কারণে সেটা হয়ে ওঠেনি somehow। এটা কোন নতুন পোস্টারও না, এটা নতুন কোন অ্যানাউন্সমেন্ট না। আর এটা যদি মানে হয় পরবর্তীতে, প্রথমত এখন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এটা।
যদি এটা পরবর্তীকালে হয় বুম্বাদা সেটা মানে অ্যানাউন্সমেন্ট আমি করে তোমার জানলো। কালকে দেখলাম বুমবাদার বিভিন্ন ফ্যান পেজ থেকে পোস্টারটা পোস্ট করা হচ্ছে, দিয়ে লেখা হচ্ছে মানে এটা শুটিং কিছুদিন বাদেই শুরু হবে, সৌমিক সেন ডিরেক্ট করছে। না না না, এটা এটা ভুল খবর ভাই। ঠিক আছে, এটা আমি দেখেছি অনেকেই পোস্ট করছিল, বাট এটা জাস্ট কিছুই না। মাঝে মাঝে এরকম একটু হয়, ঠিক আছে, যে সবাই বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ এটা একটু কলকাতা কোম্পানি, একটু কলকাতায় বাবু টাবু বাবু কালচারের ব্যাপার ছিল, এটা স্মাগলিং টাইপের একটা তখনকার দিনে একটু মানে মাফিয়া টাইপের ওরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরে তখন না ওটা হতো তখনকার দিনের একটা। তো এটা কোনো কিন্তু রিসেন্ট হবে না এটা, এই কাজটা। কারণ বুমবাদার এখন পেন্ডিং লাইনের মধ্যে অনেক লাইন আপে কাজ রয়েছে। ডাক্তার কাকু রয়েছে, সাজঘর রয়েছে, প্রতিপক্ষ রয়েছে, মানে রাজাচন্দ্র আর পূজা ব্যানার্জির যে ছবিটা, এরকম অনেক ছবি কিন্তু রেডি অবস্থায় পড়ে রয়েছে। প্রোডাকশন হাউসের বিভিন্ন কারণের জন্য ছবিগুলো রিলিজ করতে পারছে না। ঠিক আছে? তো দাস মানে কলকাতা কোম্পানি এখন আসছে না, এটা সিওর। ওটা জাস্ট মানে অনেকদিন হয়ে মানে হয়নি তো জিনিসটা, জাস্ট পোস্টারটাই বেরিয়েছিল। তাই জন্যই ওরা এখন কিছু ফ্যান্সরা হয়তো ওটা দিচ্ছে। বাট অফিসিয়াল আপাতত হচ্ছে না কলকাতা কোম্পানি। তো অর্পণ দা, তোমাকে একটা পরের প্রশ্ন করব। দশম অবতার ছবির লাস্টে মানে আমরা দেখতে পাই বুমবাদা এবং অনির্বাণ ভট্টাচার্য দুজনে মিলে আরেকটা কেস কলকাতাতে মানে কলকাতাতে আরো সিরিয়াল কিলিং ঘটতে থাকে, এবং দশম অবতারের পরবর্তীকালে আবারও আমরা প্রবীর রায়চৌধুরীকে ফিরে পেতাম একটা ছবিতে, সৃজিত মুখার্জি ডিরেক্ট করতো। So, এই ছবিটার কি আপডেট, মানে দশম অবতারের পরে কি আমরা আবারও ফিরে পাবো প্রবীর রায়চৌধুরীকে? খুব তাড়াতাড়ি পাবো। যেটা শুনছি যে ২০০০ এটা ২৫ তো? ২০২৬ এর পুজোতে কিন্তু প্রবীর পোদ্দার জুটি প্রসেনজিৎ অনির্বাণকে আবার সৃজিত মুখার্জি ফেরাতে পারেন। সেটা দশম অবতারের সিকুয়েল হবে। নট প্রিকুয়েল। আর প্রিকুয়েল হওয়ার সম্ভাবনা নেই। আ এবারে হলে কিন্তু সিকুয়েলই হবে। মানে ২২ এর শ্রাবণের সিকুয়েল না, দশম অবতারের সিকুয়েল হলেও হতে পারে। কারণ দেখো এই জুটিটার না একটা আলাদা ডিমান্ড রয়েছে। এই জুটিটা একটা বাঙালি নস্টালজিয়া। তো কিন্তু আমরা দশম অবতার সত্যি কথা বলতে আমরা আরো বেশি আশা করেছিলাম। আমি ইনফেক্ট। অ্যাকশন তো ছিলই না প্রায়। ১ম এ ওই ফার্স্ট এর দিকে একটা চেজিং সিন ছিল। বাট খুব একটা কি ওভারঅল কিছু ছিল? ছিল না। আমরা চাইছি শুধুমাত্র ডায়ালগ নয়, বুমবালাকে অ্যাকশন এ ফেরাক সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জি পারেন, পারেন না যে তা না। কিন্তু আমি জানি না, দশম অবতার ছবিটা তো হাইপ এর মধ্যে চলেছে। আমি অনেক বেশি আশা করেছিলাম। তো আরো বেশি তো প্রত্যাশা রয়েছে। মানে যদি পরের বছর আসে আরকি। হয়তো অন্য নামেই আসবে। অবশ্যই অন্য নামে আসবে। এটা তো আর 'দশম অবতার 2' হতে পারে না। এটা একটা অন্য নতুন একটা নামকরণ হবে। একটা মাইথোলজিক্যাল ব্যাপারও থাকতে পারে সেখানে। বাট আমি চাইছি পরপর এনকাউন্টার হবে অ্যান্ড ফিজিক্যালি অ্যাকশন যেন আমরা বুমবাদার দেখতে পাই। আর কোন চাহিদা নেই। তো দাদা, এবছর ক্রিসমাসে আসতে চলেছে বিজয়নগরে হিরে বুমবাদা, কাকাবাবু করছে কাকাবাবু 4, কিন্তু ডিরেক্টর কিন্তু এক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, চন্দ্রাশিস রায় কাজ করছে, সৃজিত মুখার্জি না। এটা নিয়ে তুমি কি বলবে যে সৃজিত মুখার্জি 3টে পার্ট কাকাবাবু করেছে, কিন্তু এখন বুমবাদা অন্য একজনের সাথে কাকাবাবু করছে, এটা নিয়ে তোমার কি মতামত? দেখো সৃজিত মুখার্জি করছেন না। কারণ সৃজিত মুখার্জি এর আগেই বলে দিয়েছিল যে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির আ যে আরকি ৩ টে যে ট্রায়োলজি রয়েছে আরকি, ৩ টে তিনি কমপ্লিট করবেন, তারপরে তিনি করবেন না। এটা আগে থেকেই সৃজিত মুখার্জি কিন্তু জানিয়ে দিয়েছিলেন। এখানে ঘটনা হচ্ছে যে কাকাবাবুর মার্কেটে প্রচন্ড, কাকাবাবুর যারা একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়ে গেছে। এবার মার্কেটে কি ছোটদের খুব ভালো লাগে। শীতকালে কাকাবাবু আসবে, একটা প্রসেনজিৎকে কাকাবাবু রূপে বেশ ভালো মানিয়েছে বেশ। এবং আরিয়ানকেও সন্তু হিসাবে মানিয়েছে। কারণ আরিয়ানকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় বলেছিল। এই যে গল্পটা, এখানে কিন্তু কাকাবাবুর যে সন্তু হবে, সে বয়সে একটু ছোট টাইপের হওয়া উচিত ছিল। কিন্তু সন্তুর দর্শকদের চাহিদা অনুযায়ী সন্তুকে আরিয়ান ছাড়া মানাবে না, আরিয়ান ভৌমিক ছাড়া। একটা যুগলবন্দী হয়ে গেছে এত সুন্দর। সেই কারণে তাকে কাস্ট করেছে, এবং নতুন যেহেতু পরিচালক, এবারে অনেকে বলতে পারে যে এটা চলবে না। সৃজিত প্রসেনজিৎ হবে না মানে ছবি বেকার হবে। এটা না, বেকারের কোনো কারণ, মানুষেরও টেস্ট কিন্তু পরিবর্তন চায়। আমি যদি রোজ বিরিয়ানি খাই, ঠিক আছে? আমার কিন্তু মানে ১ সপ্তাহ খাওয়ার পর আর ভালো লাগবে না। আমার যেন মনে হবে একটু বাসন্তী পোলাও খাই, একটু ফ্রাইড রাইস খাই, একটু চাইনিজ খাই, একটু ডাল ভাত খাই, হ্যাঁ? একটু পান্তা ভাত খাই। আমাদেরও কিন্তু টেস্ট পরিবর্তন হয়। এক জিনিস যদি তোমাকে রোজ গেলানো হয়, তোমার কিন্তু সেটা ভালো লাগবে না। উইথ রেসপেক্ট, আমি সৃজিত মুখার্জিকে রেসপেক্ট করি। বাট আমি এটাই বোঝাতে চাইছি যে
সৃজিত মুখার্জি নেই মানে যে ছবিটা দেখবো না এটা নয়, এটা ভুল। ইন্দ্রাশিস দা তো পরিচালনা করছেন, না না, মানে তোমার নাকি চন্দ্রাশিস রায়, চন্দ্রাশিস রায়। চন্দ্রাশিস রায় কিন্তু খুব ভালো পরিচালক। হুম। চন্দ্রাশিস রায় তুমি যদি কাজ দেখো, নতুনত্ব করার চেষ্টা করে সবসময়। সুতরাং আমি তো জানি এই ছবিটা খুব ভালো হবে। আমার যেটা মানে যেটা ইনসাইডেড নিউজ আছে, এই ছবিটায় কিন্তু দারুণ অ্যাকশনও থাকবে প্রসেনজিতের। ঠিক আছে? এবং এটা খুব কমার্শিয়াল ভাবে কিন্তু বানানো হচ্ছে এবং গল্পে জোর থাকছে এটা। এটা খুব ভালোভাবে কিন্তু মানে স্টোরি লাইনে বেশ মেহনত করে করা হয়েছে। খুব ভালো লাগবে দেখবে। গানগুলোও বেশ ভালো হবে এই সিনেমা। তো অর্পণ দা, এবার যদি আমরা দেবদার ব্যাপারে আসি, তো দেবদা খাদানের সময় বেঙ্গল ট্যুর করলো তোমার, এবং রঘু ডাকাতের সময় বেঙ্গল ট্যুর করছে, এবং দেবদার দেখা দেখি অনেকেই প্রায় বেঙ্গল ট্যুর করার কথা ভাবছে। তো দেবদা যে বেঙ্গল ট্যুরটা করছে, এটা মানে একটা সিনেমার হাইপ তৈরিতে কতটা বেশি তোমাকে মনে হয় সাহায্য করছে, এবং বাকিদেরও কি বেঙ্গল ট্যুর, মানে সেটা হতে পারে জিৎদা বা অঙ্কুশদা বা অন্যান্য যারা একটা আছে, সবারই কি ছবি রিলিজের আগে বেঙ্গল ট্যুর করা উচিত? দেখো, প্রথম কথা হচ্ছে তুমি বেঙ্গল ট্যুর করলে মানেই যে সব ছবি হিট হয়ে গেল সেটা কিন্তু না। সেটা আমি অন্তত বিশ্বাস করি না। এটা আমার ধারণা। কারণ এখন বাংলা সিনেমার মার্কেটটা এমন হয়ে গেছে না, খানিকটা বলতে পারি যাদের হাইপ রয়েছে বা যারা একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে, আমি একজনের নাম বলতে পারি দেবদা ধরো। দেবদা যদি বেঙ্গল ট্যুর নাও করে ছবি কিন্তু চলবে। নির্দিষ্ট টাকা কালেকশন করে নেবে। তার আর প্রয়োজন পড়বে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বেঙ্গল ট্যুর না করলেও চলবে। উইন্ডোজ বেঙ্গল ট্যুর না করলেও চলবে। এখন কথা হচ্ছে বেঙ্গল ট্যুর করছে, সাকসেসফুল হচ্ছে, এটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি যে বেঙ্গল ট্যুর করা মানে ছবি মোটামুটি একটা ভালো সাকসেসফুল হচ্ছে, যে মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষের কাছে কত পৌঁছাবে মৈনাক? সোশ্যাল মিডিয়ার যুগ এটা ভাই। আগেকার দিনে সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষের কাছে অত প্রমোশনও ছিল না, অত টাকা ছিল না লোকের। ছবি তো গোল্ডেন জুবলি, সিলভার জুবলি হয়েছে। অমর সঙ্গী ৭৫ সপ্তাহ ব্যবসা করেছে, নট আ ম্যাটার অফ জোকস। ৭৫টা সপ্তাহ ৮৫০টা সিঙ্গেল স্ক্রিন হল কাঁপিয়ে রেখে দিয়েছিল প্রসেনজিৎ। তখন প্রমোশনের বালাই ছিল না। তাহলে এখন কেন প্রমোশন করতে হবে আমাদের? মানে আমি বলতে চাইছি যে সব প্রোডাকশন হাউসের তো আর অত বাজেট নেই, অত টাকা নেই। তারা কিভাবে প্রমোশন করবে? ধরো দেবের বাজেট রয়েছে, এসবিএফ এর বাজেট রয়েছে, উইন্ডোজ এর বাজেট রয়েছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাজেট রয়েছে। তাই জন্যই নতুন প্রোডাকশন হাউস হওয়া সত্ত্বেও একটা বেঙ্গল ট্যুর মোটামুটি করতে সক্ষম হয়েছে। স্টারডাম, বাজেট এগুলো তো ম্যাটার করে। তুমি একটা নতুন প্রযোজনা সংস্থার বনিদার ছবিকে যদি বলো যে তুমি বেঙ্গল ট্যুর না করলে ছবি ডিজাস্টার। এমনিতেই বনিদার ছবি কেউ দেখে না, বেঙ্গল ট্যুর না করলে আরোই কেউ দেখবে না। সেই প্রোডাকশন হাউস অত টাকা পাবে কোত্থেকে মৈনাক? একটা বেঙ্গল ট্যুর করতে গেলে কত কোটি টাকা লাগে তুমি বলো তো? সেটা তো রিকভার করতে পারবে কি পারবে না সেটা একটা ভয় থাকবে না প্রোডাকশন হাউসের? তো সবার পক্ষে তো বেঙ্গল ট্যুর করা সম্ভব না। এখানে টাকার মানির ব্যাপার আছে এখানে। এটাই বলার যে ছবিও ভালো হতে হবে, মানুষকে না সমস্ত বাংলা ছবি দেখতে হবে, দেখতে আসতে হবে। প্রমোশন না করলেও দেখতে আসতে হবে। প্রমোশনই সবকিছু না এখানে। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় Facebook খুললেই লোক সেলিব্রিটিরা এখন দেখতে পায়। যেকোনো ফ্যাশন শো কিংবা বড়, বড় মলে গেলেও এখন সেলিব্রিটিরা ঘুরে বেড়ায়। আবার আলাদা করে প্রমোশন করা মানে এটা সবাই তো পারে না। ছোট প্রোডাকশন হাউস গুলোর কথা বলছি আমি। তারা তো পারবে না। তাহলে কি তাদের ছবি ডিজাস্টার হবে? ফ্লপ করবে? তাদের ভালো ছবি হওয়া সত্ত্বেও অনেক ফ্লপ করে। আজকের প্রমোশনের অভাবে পারিয়ার মতো ছবি, বিক্রম চ্যাটার্জি যেটা, পারিয়ার মতো ছবি চলছে না। মৃগয়ার মতো ছবি ভালো বেঙ্গল ট্যুর করতে পারেনি বলে চলছে না ঠিকমতো। তাহলে কি প্রমোশনটাই যদি সবকিছু হয় তাহলে তো ভাই অত টাকা কোথায়? নতুন প্রোডাকশন হাউস তাহলে আসতেই পারবে না। তারা তো আর কোটি, কোটি টাকার আ ধন দৌলত নিয়ে তো আর সিনেমা বানাতে আসেনি। তারা কাস্টিং যাদের করছে নায়কদের ক টাকা দেবে, টেকনিশিয়ানসদের ক টাকা দেবে আর প্রমোশনের ক্ষেত্রে তারা কত কোটি টাকা ব্যয় করবে। সেটাও একটা বিষয়। সুতরাং আমি মনে করি না। এই বিষয়টা আমার কাছে একদমই মানে বেমানান। প্রমোশন অবশ্যই দরকার। যার যতটুকু পারবে, যার যতটুকু ক্যাপাসিটি রয়েছে সে ততটুকুই করতে পারবে। এই হিউজ ভাবে বেঙ্গল ট্যুরটা সবাই পারে না। তো এটাই কি বাংলা ছবি মানুষকে সবাইকে হলে এসে দেখতে হবে। তারপরে না ভালো লাগলে রিজেক্ট করে দিন। লেখালেখি করুক। সোশ্যাল মিডিয়া তো খোলা আছে। ভালো না লাগলে দেখব না টিকিট কেটে। কি আছে? এটাই বলার।
তো তুমি দাদা বনিদার কথা বললে বলে একটা প্রশ্ন মাথায় এলো। তো বনিদা রিসেন্টলি কাজ করতে চলেছে উইন্ডোজ এর সাথে এবং ক্রিসমাসে রিলিজ করছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, এবং আমরাও দেখি বনিদা একের পর এক সব ছবি ডিজাস্টার হচ্ছে, তোমার বক্স অফিসে 2,000 টাকা ইনকাম করছে রবিন্স কিচেন বা তোমার ঝড়, প্রতিটা ছবি চলছে না। তো উইন্ডোজ এর মাধ্যমে আমরা দেখি কৌশানির কিন্তু একটা হিউজ কামব্যাক হলো বলা যেতে পারে। কৌশানি বড় বড় প্রজেক্টের পার্ট হচ্ছে, তো বনি কি পারবে যে মানে তারও কি একটা কামব্যাক হবে উইন্ডোজ এর সাথে কাজ করার পর? দেখো, উইন্ডোজ প্রোডাকশন হাউস এমন একটা প্রোডাকশন হাউস যেখানে যে কোনো আননোন কোনো অভিনেতাও যদি কাজ করে বা যার অত স্টারডাম নেই কিংবা যে অতটা ফেমাস নয়, যে অতটা বিখ্যাত নয়, সেও যদি উইন্ডোজের ব্যানারে কাজ করে না, সে তার ছবি হিট হবেই, 100% হিট হবে। আমি উইন্ডোজকে খুব ভালোবাসি ছোট থেকে, কারণ আমি উইন্ডোজের না অনেক কাজ দেখে বড় হয়েছি, মানে শিবপ্রসাদ নন্দিতে ইনফ্যাক্ট। ধরো মুক্তধারা বলে একটা ছবি ছিল, পারলে দেখো ছবিটা, খুব ভালো ছবি। ঠিক আছে, হ্যাঁ মুক্তধারা দাদা, দেখেছি ছবিটা। দেখেছো তো? হ্যাঁ, খুব ভালো হুম। ছবি। হ্যাঁ, তো প্রাক্তন, বেলা শুরু বেলা শেষে, প্রচুর এরকম অনেক উদাহরণ আমি দিতে উইন্ডোজের ব্যানারে যারা যে সকল অভিনেতা অভিনেত্রীরা কাজ করেন, তারা না প্রপার ওই ট্রিটটা পায়। তাদেরকে ওইভাবে হাতে কলমে প্র্যাকটিক্যালি তৈরি করে নিতে জানে উইন্ডোজের যারা মেকার্সরা রয়েছে, শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়। সুতরাং বনিদার একটা, এটাই বনিদার শেষ সুযোগ বলতে পারি আমি, যে এই ছবিটা হিট সুপারহিট হবে। আমি তোমায় বলে দিচ্ছি, কারণ হরর ছবি অ্যাকচুয়ালি এই টাইপের ছবি তো হয় না বাংলায় খুব একটা, বহুদিন পরে হচ্ছে। আহ আমি মনে করি যে এটা খুব ভালো ছবি হবে, বনিদাকে ইউজ করাতে পারবে। তো বিশ্বাস আছে উইন্ডোজের উপরে, সেই বিলিভটা করা যায়। এবং বনিদা যে খারাপ অভিনেতা সেটা কিন্তু নয়, বনিদাকে যারা অভিনয় স্ক্রিপ্ট দিতে পারছে না ভালো, ইউজ করাতে পারছে না। বনিদা যদি ভালো পরিচালকের পাল্লায় পড়ে না, এমনিতেই ভালো অভিনয় বেরিয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ তার রক্তে সিনেমা রয়েছে। অনুপ সেনগুপ্ত, বনি সেনগুপ্তের বাবা, তার যদি ট্র্যাক রেকর্ড দেখো, প্রচুর বড় বড় হিট রয়েছে প্রসেনজিতের সাথে, তুমি দেখে নিতে পারো প্রিভিয়াস ডেতে। সেটা পরিবার, মায়ের আঁচল, অনেক অনেক ছবি আছে। তো সেটাই বলছি যে প্রিয়া সেনগুপ্ত, বনি সেনগুপ্তের যে বাবা, মানে মা আর কি, সরি, তারও প্রচুর হিট সিনেমা আছে প্রসেনজিতের সাথে, অনেকের সাথে। তো বনিদার রক্তের সিনেমা আছে, বনিদাকে শুধু ঠিকঠাক ভাবে পরিচালনা করতে হবে, গাইডেন্সটা লাগবে ভালো প্রপার। আর এটা আমি আশাবাদী, উইন্ডোজের ছবি বনিদা ফার্স্ট টাইম, খুব আশাবাদী। কৌশানি তো দেখিয়ে দিয়েছে, মানে, তো বনিদার এবারে সুযোগ হয়েছে, দুই কাপেল লড়ে যাক, হোক কিছু একটা। তো দাদা আমরা দেখি দেবদা বহু বছর বাদে তোমার খাদানের মাধ্যমে অ্যাকশন ছবিতে কামব্যাক করলো, এবং বুম্বাদাও বেশ অনেক বছর বাদ দেবী চৌধুরীর মাধ্যমে কামব্যাক করলো, এবং বুম্বাদা এবং দেবদা টলিউডের দুটো পিলার বলা যেতে পারে। তো তারা যখন অ্যাকশন ছবিতে কামব্যাক করলো, এটা নিয়ে তোমার কি মতামত? দেখো, আমি মনে করি অ্যাকশন ছবিতে তো কামব্যাক করা অবশ্যই উচিত। মেইন স্ট্রিম ছবি না বেঁচে থাকলে কোনো ভালো কাজ হবে না, ভালো আর্ট ফিল্মও হবে না। ঠিক আছে? তো বুম্বাদা সেইভাবে অ্যাকশনে ফেরেনি। সেই অর্থে আমরা যেটা চাইছি, দেবা, প্রতিবাদ, শিবা, হ্যাঁ, একাই ১০০, উম বিদ্রোহ, সংঘর্ষ, আমরা তো দেখো প্রসেনজিৎকে অ্যাকশন অবতারে দেখে তো বড় হয়েছি অ্যাকচুয়ালি ছোট থেকে। তো সেই অ্যাকশনটা মিস করি। ভবানী পাঠকের এই অ্যাকশনটার সাথে ওই অ্যাকশনের কোনো মিল নেই। ঠিক আছে? কিন্তু এটা একটা টিজার, সেটা আমার ইন্টারভিউতে বুম্বাদা বলেছেন। এটা জাস্ট ছোট্ট একটা ঝলক, টিজার। আসছি, বড়ভাবে ফিরবো, একটু টাইম লাগবে, সময় লাগবে। যেরকম ভাবে শাহরুখ খানও অনেকটা টাইম নিয়ে ফিরেছিল, নিশ্চয়ই তোমার মনে আছে। উম সেইরকম ভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিও ফিরবেন দামাদার ঝাড়পির অ্যাকশন নিয়ে। কিন্তু সেইরকম স্ক্রিপ্ট দরকার। আমি জানি না যে রাজ চক্রবর্তীর মতো একজন পরিচালক কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে একটাও সিনেমা করার কথা ভাবেননি? নাকি স্ক্রিপ্ট পাচ্ছেন না? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সাইন করানোর মতো স্ক্রিপ্ট তিনি তৈরি করতে পারছেন, এটা আমার জানা নেই। কারণ রাজ চক্রবর্তী খুব ভালো কিন্তু একজন, মানছি রিমেক করে, প্রচুর সাউথের কপি করে, তাতে কি হয়েছে? তার তো একটা অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে। আজকে যখন আমরা প্রলয়ের মতো ছবি দেখছি, আবার প্রলয় দেখছি, রাজ চক্রবর্তী তো তার মানে কি রয়েছে, রাজ চক্রবর্তীর মধ্যে কিছু রয়েছে। আমি জানি না যে বুম্বাদাকে কেন নিচ্ছে না রাজ চক্রবর্তী, নিচ্ছে না বলা ভুল। ঠিক আছে? কেন
ভালো স্ক্রিপ্ট হচ্ছে না বুম্বাদার জন্য। কারণ সৃজিত মুখার্জি তো ওইভাবে অ্যাকশন ফিল্ম বানায়ও না। ফালতু বলে লাভ নেই। রাজা চন্দের কথা কি বলবো? রাজা চন্দ এর আগে একটা মুভি করেছিল বুম্বাদাকে নিয়ে, 'ফোর্স'। নিশ্চয়ই দেখেছো ছবিটা। অর্পিতা দিও ছিল ছবিটাতে। আ একটা স্পেশাল চাইল্ডকে নিয়ে ছবি ছিল। কিন্তু সেই অর্থে অ্যাকশন সিনেমার ডাইরেক্টররা নেই এই মুহূর্তে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে সুজিত দত্তকে দেখতে পাচ্ছি আমি, যেটা 'খাদান' করল, 'খাদানের' যে ডিরেক্টর। এবার তারও ইচ্ছে আছে প্রসেনজিৎকে নিয়ে কাজ করার। কিন্তু সেরকম যদি স্ক্রিপ্ট না হয় বুম্বাদা তো সাইন করবে না। এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইমিডিয়েট এই মার্কেটটায় বুম্বাদার ঢোকা উচিত আবারও। কারণ জিদ্দা তো পরপর করে যাচ্ছে, আমরা দেখেছি। আ অ্যাকশন ছবি, সেটা 'চেঙ্গিস' হোক, 'রাভান' হোক। দেবদাও মোটামুটি ভাবে খাদানেই করেছে, 'রঘুরাকাতেও' কিছুটা অ্যাকশন করেছে। বুম্বাদাও যদি ফেরে অ্যাকশনে, তাহলে কি হবে, পুরো ওই প্যারালাল কমার্শিয়াল সিনেমাটা মেইনস্ট্রিম অ্যাকশন ছবির সেই প্যাটার্নটা আবার কন্টিনিউ হবে। বাংলা ছবির সেই পুরোনো যুগটা আবার ফিরবে। প্রত্যেকটা ছবির লোকে দেখে সিটি হাততালি মারবে। এটা হওয়া উচিত, একদমই উচিত মইনে। তো অর্পণদা, এবার যদি জিদ্দার ব্যাপারে আসি, তো জিদ্দার দুটো ছবি হওয়ার কথা ছিল, মানে লায়ন ছবিটা মানে আসবে কিনা এখনো তো আমরা বুঝতে পারছি না, কিন্তু যে ছবিটা আসছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তোমার কি মনে হয় না এই ছবিটা, এই প্রশ্ন অনেকেই করেছে যে এটার নাম ছোট করা উচিত, কারণ এটা 2025-26-এ রিলিজ করছে, এখন এত বড় নাম দর্শকদের সাথে কানেক্ট কতটা করবে বলে তোমার মনে হয়? প্রথমত নামটা নিয়ে আমারও ১ম থেকে আপত্তি ছিল। আমি কিছু বলিনি অ্যাকচুয়ালি। বললে আবার অনেকে খারাপ ভাববে। বলা উচিত। তুমি আজকে বললে তাই আজকে আমিও বলছি। একটা ছবির নাম যদি এত বড় হয়, প্রথমত বলতে অসুবিধা। ছবি একটা তো মানে বলতে একটা প্রবলেম, এত বড় নামের ছবি হিট হওয়াও মুশকিল এই মুহূর্তে দাঁড়িয়ে। একটা ছবি কখন হিট করে জানো তো? ছবির নামটা যখন অ্যাট্রাকটিভ হয়, ছবির নামের মধ্যে যখন একটা মোটামুটি একটা মার্জিত নাম থাকে। মানে ধরো ৩ টে শব্দের মধ্যেও যদি নাম থাকে, ২ টো শব্দ কি ৩ টে শব্দের মধ্যে, তো এবং একটা দম থাকতে হবে। তবে কিন্তু সেটা ক্যাচি হবে। নাহলে কিন্তু ছবিটায়, আর জিদ্দার তো মার্কেট খুব আহামরি না দেবদার মতো। বলতে খুব খারাপ লাগছে আমার। জিদ্দা এত সুন্দর এন্টারটেইনমেন্ট করে যেকোনো ছবিতে। আমরা রিমেক-টিমেক বাদ দিচ্ছি। ভাই ওগুলো ফালতু কথা। সাউথের রিমেক, বলিউডের রিমেক, কটা লোক ওই সাউথ বলিউড দেখে গো? জিদ্দার যারা প্রকৃত ফ্যান না, তারা কখনো সাউথ বলিউড দেখবে না। আমরা রিভিউয়ার্সরাই খুঁটিয়ে, খুঁটিয়ে বার করি। ওটা ওই সিনেমার সাথে মিল রয়েছে, ওটা ও রিমেক করেছে। আরে ভাই, আমরা বলার পরে লোকও হাউচাউ করে। এই রিমেক করেছে, রিমেক কিং, হ্যান-ত্যান। আরে আমরা বলার আগে তোরা দেখেছিস ওই সিনেমাটা আদৌ? ঠিক আছে? আমি তাই একদম এটা মানে কি বলবো, রিমেক মানেই যে একদম অখাদ্য ছবি, সেটা আমি বলতে পারব না। রিমেক ছবিগুলো খুব ভালো এন্টারটেইনমেন্ট প্যাকেজ হয়। যারা রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, আমি রেসপেক্ট করেই বলছি, যারা দিন আনে দিন খায়, তাদের তো ভাই ওই যে আর্ট ফিল্ম দেখে পোষাবে না, বা মাল্টিপ্লেক্সে গিয়ে সাউথের ছবি, বলিউডের ছবি, হলিউডের ছবি তো অত টাকা দিয়ে 3D স্ক্রিনে তারা দেখবে না। তাদের মানে টাকাটা কম। তারা জিদ্দার ছবি, বুম্বাদার ছবি, মিঠুনদার ছবি দেখে তারা একটু এন্টারটেইন হয়। ঠিক আছে? সারাদিন পরে বাড়িতে গিয়ে মদ খেয়ে, বাংলা খেয়ে বউয়ের কাছে প্যাঁদানি খাওয়া, ঝগড়া ঝামেলা, তারা একটু শান্তি চায়, এন্টারটেইন হতে চায়। তো তারা ভাই ওসব সাউথ বলিউড দেখে না। অত তাদের কাছে স্মার্টফোনও নেই। তারা দিনমজুর। তাদের কাছে কিপ্যাডের সেট আছে। তারা ওইসব সাউথ বলিউড দেখে না। সুতরাং এই যে দুম করে বলে এই জিতকে নিয়ে যে অনেক রকম জিনিস হয়, আমার খুব খারাপ লাগে মাঝে মধ্যে। আমিও হয়তো মাঝে মধ্যে করেছি। কিন্তু আমিও ব্যক্তিগতভাবে বলছি, বিশ্বাস করো যে এগুলো উচিত না করা। সে রিমেক করছে কেন? একটা ভালো ছবি বা এটাকে রিমেক করলে বাঙালিরা, যারা বাংলা ভাষা বোঝে, যারা অন্য সাউথ ইন্ডিয়ান ভাষা বোঝে না, যারা হিন্দি ভাষা কম বোঝে, তাদের তো ভালো লাগতে পারে। এটা তো পিওর বাংলা ভাষায় আমি ছবিটা বানাচ্ছি না? তো এটা কোনো আমি খারাপ দেখতে পাই না। এবং আ এটাই বলা যে সব ছবি হওয়া দরকার রয়েছে মার্কেটে। অ্যাকশন ছবি প্রত্যেকেরই করা উচিত। জিদ্দা, দেবদা, বুম্বাদা প্রত্যেকের করা উচিত। এটা আমি একদম একমত। তো দাদা, এর পরবর্তীতে তোমায় যে প্রশ্নটা করব, গতকাল থেকে বিভিন্ন জায়গাতে একটা খবর করা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের সাথে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে এক ছবিতে প্রিন্স সিনেমাতে দেখতে পাওয়া যাবে। তোমার ভিডিওটা আমি দেখলাম, তুমি মানে তোমাকে কেউ পাঠায়নি, মানে যেটা বলছিলে, আমার নামটাও নিলে ভালো লাগলো। যাই হোক, কালকে এক্সাইটমেন্টের বসে আর কাউকে পাঠানো হয়নি। তো যেটা তোমাকে বলবো যে
মেগাস্টার শাকিব খান এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দুইজনেই খুব বড় অভিনেতা এবং দুজনের সাথেই মানে দুজনের সম্পর্ক ভীষণ ভালো। যখন তুফান তোমার রিলিজ করছে এখানে, তখন প্রসেনজিৎ চ্যাটার্জি টুইট করছে যে সাকিব আমার ভাই দেখে এসো, এবং শাকিব খান যখন এখানে আসছে বলছে বুম্বাদা আমার খুব কাছের দাদা। তো এইটা নিয়ে কি বলবে, দুজনে এক ছবিতে যদি কোলাবোরেট করে, সত্যি এটা নিয়ে তুমি কতটা খুশি মানে এটা দেখার পর? প্রথম কথা, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে মানে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে মেগাস্টার সাকিব খানের খুব ভালো সম্পর্ক, ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক। এবারে কথা হচ্ছে এটার কিন্তু পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা অবশ্যই রয়েছে। কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু এর আগে বাংলাদেশের নায়কদের সাথে অনেকবার কোলাবোরেশন করেছেন। সেটা ফিরদৌস আহমেদ হতে পারে, অনেকের সাথে তোমরা দেখতে পারো আগেকার দিনে। হ্যাঁ, তোমার আব্দুল রাজ্জাক, চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর সাথে আই থিংক সিনেমা নেই বুম্বাদার কোনো। কিন্তু ভালো বেশ মানে সম্পর্ক কিন্তু ভালো রয়েছে। সম্পর্ক। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো সম্পর্ক রয়েছে। হম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলাদেশের সাথে সম্পর্ক তো খুবই ভালো। কারণ বহু বছর ধরে বুম্বাদা ভারত বাংলাদেশকে এক করতে চাইছে। সিনেমার স্বার্থে, এই বাংলা ছবির স্বার্থে, বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষাভাষীর লোক থাকে এবং বাংলাদেশে বাংলা ভাষাভাষীর লোক থাকে। আমাদের তো অল ওভার ইন্ডিয়াতে তো আর বাংলা ভাষাভাষীর লোক হিউজ থাকে না। কিছুজন প্রবাসী বাঙালি থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি ভারত মানে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ যদি একত্রিত হয়, তাহলে কে আটকাবে বাংলার বক্স অফিস? আমরা বলিউডের সাথে কম্পেয়ার কি করব? ওরা লাস্টে কম্পেয়ার করবে আমাদের সাথে। ভাই আমরা পেরে উঠছি না। দুটো মার্কেট যদি এক হয় তাহলে মার্কেটটা বড় হবে। তখন বাজেটও রিকভার করে যাবে তাড়াতাড়ি। হিউজ একটা বক্স অফিস কালেকশন হবে। আরো বড়, বড় মেইনস্ট্রিম অ্যাকশন ছবি তৈরি হবে। এটার জন্য বুম্বাদা তো বহুদিন ধরে চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে আমরা জানি। যারা শাকিব খানের ফ্যান্সরা সাকিবিয়ানস নামে পরিচিত। আমি যেটা শুনেছি এবং শাকিব খান সম্পর্কে আমি যে আগে খুব একটা বেশি জানতাম, ইন্টারেস্ট ছিল সেটা নয়। সত্যি কথা বলছি, সরোদ মিউজিক ভেঞ্চার্স মানে বৌশালীদি এবং সৃঞ্জয় দাদাই, ওদের চ্যানেল দেখেই বেসিক্যালি আমি অনেকটা বেশি জানতে পেরেছি শাকিব খান সম্পর্কে। তারপরে মৈনাক তুমিও দেখেছি আমি শাকিব খানকে নিয়ে প্রচুর ভিডিও করেছো। শাকিব খানকে নিয়ে অ্যানালাইসিস করো তোমরা, প্রচুর ঘাটাঘাটি করে। এবার আমি না শাকিব খানের ইনফরমেশন জানার জন্য বা তার সম্পর্কে জানার জন্য তোমাদের চ্যানেল ফলো করি। বারবার দেখি আরকি। ঠিক আছে? কারণ অতটা আমার আইডিয়া নেই। আমরা তো ইন্ডিয়াতে থাকি, তো বাংলাদেশের শাকিব খানের বেশি সিনেমা দেখাও হয়ে ওঠে না। এখানে তো দেয় না। সিনেমা হলেও রিলিজ করে না। খুব প্রবলেম হয়। এবার YouTube দেখে কতটা কি আমরা করতে পারবো? ঠিক আছে? যতটা ইনফরমেশন পাওয়া যায় আরকি তোমাদের থ্রুতে। সেইজন্য আমি মনে করি যে মৈনাকের চ্যানেলটা আগে বলতাম যে মৈনাক সাকিবিয়ান্স, ঠিক আছে? এরকম। এবং কৌশালী দিদির একটা গ্রুপ ছিল, তুমি জানো যে আগে একটা গ্রুপ ছিল। সেখানে বেশ আড্ডা-ফাড্ডা হতো। ঠিক আছে? সাকিব খানের যারা ফ্যান্স রয়েছে আরকি। তো বেশ ভালো লাগতো আরকি বিষয়টা। তো এটাই বলা যে বুম্বাদার একটা ৪০ বছর ৪৫ বছরের ক্যারিয়ার রয়েছে। এখানে একটা হিউজ ফ্যান ফলোইং প্রসেনজিতের রয়েছে ভারতে এবং বাংলাদেশে দুটো জায়গায়। এবং সাকিব খানেরও এই মুহূর্তে প্রচুর ফ্যান ফলোইং রয়েছে। সুতরাং দুজন যদি একসাথে কোলাবোরেশন করেন, সাকিব খান হিরো এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভিলেন, তাহলে তো ওখানে খারাপ কিছু হবে না। উল্টে বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে। ১৫০ কোটি ২০০ কোটি কালেকশন করারও সম্ভাবনা রয়েছে। যদি সেইভাবে গল্পটা করা হয়, 'প্রিন্স' ছবিটা কিন্তু একটা হিউজ কাস্টিং হবে আমি যেটা শুনছি, এবং যদি সত্যিই প্রসেনজিৎ থাকে মৈনাক, সত্যি বলছি 'প্রিন্স' দার মতো কিন্তু রিঅ্যাকশন হবে। বোতলটাকে মুখে দিয়ে সেই রাগাডা, রাগাডা 'প্রিন্স' দা যেরকম করে না নাচতে, নাচতে ঐরকম ভাবে কিন্তু ভাই আমরা এনজয় করব। ফুল লাইভ রিঅ্যাকশন হবে। তো আমি চাই যে এটা হোক। শাকিব খান, প্রসেনজিৎ চ্যাটার্জি একসাথে আসুক। ধামাকেদার কিছু হবে। এবং আমারও মনে হয় যে যদি প্রসেনজিৎ চ্যাটার্জি শাকিব খানের সাথে কাজ করে, অবশ্যই ইন্ডিয়াতে যেন রিলিজ দেওয়া হয়, মানে টিকিট কেটে আমরা বড় পর্দায় গিয়ে দেখতে চাই। হ্যাঁ, এটা অবশ্যই। এটা একদম আমি রিকোয়েস্ট করছি। এটা বাংলাদেশে যদি রিলিজ করে, আমরা তো দুঃখিত। আমরা যেতে পারবো না বাংলাদেশে। পাসপোর্ট ভিসা পাবো না। প্লাস বাংলাদেশের অনেক লোকে আমাদের উপর রাগ করে কেন আমি জানি না। কোথায় সেঁটে-ফেটে দেবে আমাদেরকে। ঠিক আছে? ওই রিস্ক নিয়ে আমরা বাংলাদেশে যেতে পারবো না। ঠিক আছে? তো ইন্ডিয়াতে যেন রিলিজ করা হয়। যদিও আমরা বাংলাদেশের লোকদের খুব ভালোবাসি। ঠিক আছে? খুবই ভালো মানুষ তারা সবাই। আ এবং যারা শাকিব খানের ফ্যান তারা তো খুবই ভালো মানুষ। এটা বলতে কোনো দ্বিধা নেই। যেভাবে তারা শাকিব খানকে সাপোর্ট করে। কিন্তু আমি একটাই চাইবো যে একই দিনে যেন বাংলাদেশে এবং ইন্ডিয়াতে রিলিজ দেয়া হয়।
তাহলে খেলা জমবে। কারণ দেখো আগের সিনেমাটা তুফানটা যতটা সম্ভব চললো না আমাদের ইন্ডিয়াতে। কারণ কি বলতো তার আগে অনেক পাইরেসি হয়ে গেছিল, তার আগে সবাই দেখে ফেলেছিল, তাই জন্যই বেসিক্যালি চলেনি। যদি একদিনে রিলিজ করা যায় তাহলে পাইরেসিটা হচ্ছে না, দেখার একটা এক্সাইটমেন্ট থাকবে। এবং শাকিব খানের সাথে যেহেতু বুম্বাদা রয়েছে, তাহলে বুম্বাদার ফ্যান্সরাও কিন্তু দেখার জন্য একটা এক্সাইটমেন্ট তাদের একটা তৈরি হবে, তারা এক্সাইটেড থাকবে, দেখতে যাবে সিনেমাটা। তো এটাই চাইবো, মৈনাকের সাথে পুরোপুরি আমি একমত। একই দিনে ইন্দো বাংলাদেশ যৌথভাবে যেন রিলিজ দেওয়া হয়, তাহলে দিল খুশ হয়ে যাবে, পাবলিক রিয়াকশন আমরা নিতে পারবো, দারুণ হবে। তো এটাই বলবো অর্পণ দা, আজকের আড্ডাটা খুব ভালো লাগলো, তোমার সাথে কথা বলেও খুব ভালো লাগলো। এমনি তোমার সাথে হোয়াটসঅ্যাপে আমার কথা হয়, তো আজকে মনে হয় একটা পডকাস্ট করি, তো খুব ভালো লাগলো। তো দাদা তোমার চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তো আমার চ্যানেল নিয়ে যদি কিছু বলো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, তোমার সাথে পডকাস্ট করে ফার্স্ট টাইম, এবং তোমার সাথে আমার প্রায় কথা হয় তুমি জানো। এবং সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যারা এই ভিডিওটা দেখলে এতক্ষণ ধরে সময় নষ্ট করে, মৈনাক আমার ছোট ভাইয়ের মতো, ঠিক আছে? তো ও খুব ভালো কাজ করছে, অনেস্ট রিভিউ করছে, সমস্ত ছবি নিয়ে কথা বলছে, সমস্ত ওয়েব সিরিজ নিয়ে কথা বলছে। আর মৈনাক মৈনাকের একটা জিনিস দেখে খুব হিংসা হয়, মৈনাক যখন ওই টিভিতে যখন ওই ওয়েব সিরিজ গুলো বা সিনেমাগুলো দেখে, এত সুন্দর লাগে না ওই জায়গাটা। আমার মনে হয় যে এক্ষুনি মৈনাকের সাথে চলে গিয়ে একসাথে বসে জমিয়ে দেখি, মানে ওটা একটা সিনেমা হলের মতো। মৈনাকের যে রুমে আর কি মৈনাক টিভি দেখে আর কি, সমস্ত সিনেমা টিনেমা দেখে, বেশ ভালো লাগে। রুমটা এত সুন্দরভাবে একটা ক্রিয়েটিভ রুম হয়েছে ওটা, মানে হয় না একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয় সুন্দর একটা মুভি লাভারদের জন্য, ওটা খুব প্রিয় আমার। আমি ঈর্ষাও করি। বাট যেদিনকে যাব মুর্শিদাবাদে, মৈনাকের বাড়ি অবশ্যই গিয়ে একসাথে জমিয়ে সিনেমা দেখা হবে ওখানে। একদম একদম দাদা, অবশ্যই আসবে। হ্যাঁ, তো মৈনাককে সবাই সাপোর্ট করো, অনেস্ট রিভিউ করে ছেলেটা। আর যারা হার্ড ওয়ার্ক করে তারা একদিন খুব ভালো সাকসেসফুল হয়, যেটা আমি প্রমাণ পেয়েছি নিজের ক্ষেত্রে, যে হার্ড ওয়ার্ক করলে কিন্তু মানুষও তাদেরকে সাপোর্ট করে। এবং মৈনাক তাদের মধ্যে একজন, খুব ভালোভাবে অনেস্টলি সে এগিয়ে যাচ্ছে সমস্ত মুভি নিয়ে, ভালো খারাপ নিজের ডিসিশনটা জানাচ্ছে, এটা আমার খুব ভালো লাগে। তো কিছু জিনিস কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, তাতে কি, নিজের তো একটা পার্সোনাল ওপিনিয়ন থাকে, সেটা মৈনাক স্বতঃস্ফূর্তভাবে সবার সামনে তুলে ধরে। তো এটাই বলবো, মৈনাকের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, লাইক করো, কমেন্টস করো, সবাই পাশে থেকো। তো এটাই বলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে যারা চেনো, আমার চ্যানেলটাও ঘুরে আসতে পারো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো এইভাবেই বাংলা ছবি এগিয়ে চলুক। আমরা সবসময় বাংলা ছবির পাশে আছি, বাংলা ছবি দেখি, সমর্থন করি, তোমরাও বাংলা ছবি সবাই দেখো, এটাই বলা। সবাই খুব ভালো থেকো, নমস্কার। একদম দাদা, অর্পণ দা, ভালো থেকো, সুস্থ থেকো। একদম, টাটা।